অবস্থা দৃষ্টে মনে হচ্ছে লিভারপুল কখনোই আলেকজান্ডার আইজ্যাক আর হুগো একিতিকেকে একই সঙ্গে খেলাতে পারবে না, অ্যাট দ্য সেম টাইম খেলাতে পারবে না। অ্যান্ড এটা হবে শুধুমাত্র এবং শুধুমাত্র কোচ আর্নে স্লটের খামখেয়ালির কারণে। আলেকজান্ডার আইজ্যাক, ফ্লোরিয়ান ভার্টজ, হুগো একিতিকে এদের কেনাই হয়েছিল মোহাম্মদ সালাহ চলে যাওয়ার পরের কথা মাথায় রেখে। ভার্টসের সামনে দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে একাদশে রেখে পার্মানেন্টলি হয়তো ডাবল স্ট্রাইকার ফরমেশনে চলে যেত লিভারপুল, যেটা কিনা আমি আগের বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেন করেছি, আপনারা জানেন। সেটা সালাহ নিজেও বুঝতে পেরেছেন দেখেই মৌসুম শেষে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু ইনজুরির যন্ত্রণা লিভারপুলকে সেই ট্যাকটিক্যাল চেঞ্জ আনতে দিচ্ছে কোথায়? লিভারপুলে আসার কয়েকদিনের মাথাতেই সার্জারি করতে হয় আলেকজান্ডার আইজ্যাককে। তিনি ইনজুরিতে পড়েছিলেন তখন। ওই সময়টাতে একক স্ট্রাইকার হিসাবে বিভিন্ন ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন হুগো একিতিকে, এবং হুগো একিতিকের যদি কখনো বিশ্রামের দরকার হতো সেক্ষেত্রে মেইন স্ট্রাইকারের দায়িত্ব পালন করতেন কোডি গ্যাকপো। কিছুদিন আগেই সুস্থ হয়ে মাঠে ফিরেছেন ইজাক। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেই ফ্লোরিয়ান ভার্টসের সামনে ডাবল স্ট্রাইকারের সেই ফরমেশন খেলানোর লোভ সামলাতে পারেননি কোচ আর্নে স্লট। কিন্তু দিন শেষে সেই আশাটা পূরণ হলো কোথায়? ৩১ মিনিটের মাথায় চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন হুগো একিতিকে। প্রথমার্ধ শেষে মাঠ ছাড়েন এখনও ফুল ফিট না থাকা ইসাক, যদিও তিনি পরবর্তীতে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের এগেনস্টে মাঠে নেমেছিলেন। একিতিকে যেরকম বাজে একটা ইনজুরিতে পড়েছেন, তিনি বিশ্বকাপ তো বটেই, এই বছরের বাকি সময়ে আর কখনো মাঠে নামতে পারবেন কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ইনজুরিটা এতটাই জঘন্য। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে তার। পায়ের গোড়ালির পেছনে কাফ মাসলের সঙ্গে গোড়ালির নিচের অংশের হাড়কে যুক্ত করে মানবদেহের সবচেয়ে শক্তিশালী একটা টেন্ডন, সেটাই ছেড়েছে একিতিকের। সেই টেন্ডন জোড়া লাগাতে যে কষ্টকর প্রসেসের মধ্য দিয়ে একিতিকেকে যেতে হবে, সেই প্রসেস শেষ করে মাঠে নেমে ম্যাচ ফিটনেস অর্জন করতে করতে বছর খানেক সময় লেগে যেতে পারে তার। ইসাকের পাশাপাশি আরেকজন স্ট্রাইকারকেও হয়তোবা খেলাতে পারে লিভারপুল। সেক্ষেত্রে আবারও ট্রান্সফার মার্কেটে হয়তোবা তারা ঢুঁ দিতে পারে। এখন নতুন খেলোয়াড় হিসাবে লিভারপুল যদি আরেকজন স্ট্রাইকারকেই নিয়ে আসে, তাহলে বলা যেতে পারে ডাবল স্ট্রাইকার ফরমেশনেই হয়তো খেলবে লিভারপুল। কিন্তু স্ট্রাইকার না কিনে উইঙ্গার কিনলে সেই 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনেই থাকা লাগবে লিভারপুলকে। সেক্ষেত্রে মিডফিল্ডে শক্তিশালী খেলোয়াড় আনতে হবে লিভারপুলকে। না হয় এই মৌসুমে ফ্লোরিয়ান ভার্টসের যে সমস্যা হচ্ছে, সামনের মৌসুমেও সেটাই হবে। এদিকের ইনজুরির কারণে সিচুয়েশন এখন এমনটাই দাঁড়িয়েছে, এখন যদি লিভারপুল মোহাম্মদ সালাহকে হাতে পায়ে ধরে আরও এক সিজন খেলানোর জন্য রাজি করতেও চায়, করতেও পারে। সালাহ এই মৌসুমের পর লিভারপুল ছাড়তে চেয়েছেন ঠিকই, কিন্তু লিভারপুলের সঙ্গে তার সর্বশেষ চুক্তিতে তো আরও 1 বছর আছেই। লিভারপুলের মালিক পক্ষ যে কঞ্জুস, দেখা যাবে একিতিকের রিপ্লেসমেন্ট হিসাবে নতুন একটা স্ট্রাইকারকে না কিনে ঘুরে ফিরে ওই সালাহকে আবারও 1 বছর আটকে রাখার পরিকল্পনা করতে পারে। ইউ নেভার নো। চলে আসা যাক একিতিকের ব্যাপারে। ভিডিওর শুরুতেই বলেছি, কোচ আর্নে স্লটের খামখেয়ালি না থাকলে একিতিকের এই ইনজুরি হয় না। স্লটের ট্যাকটিক্স এই মৌসুমে বেশ বড় সমস্যার সৃষ্টি করেছে। নতুন খেলোয়াড়দের নিয়ে এখনও পারফেক্ট কম্বিনেশন সৃষ্টি করতে পারেননি তিনি। অফ দ্য বল সিচুয়েশনে লিভারপুল এখনও বাজেভাবে বল হারায়, এসব নতুন কথা না। শুধু ট্যাকটিক্স বলেই নয়, ফিটনেসের দিক দিয়েও স্লটের কারণে লিভারপুলের খেলোয়াড়রা অনেক সমস্যা ফেস করছেন। স্লট আসার পর যা বুঝলাম, ক্লপ আর স্লটের ট্রেনিং মেথডেও পার্থক্য আছে অনেক। ইউর্গেন ক্লপ যেমন হাই অকটেন হাই প্রেসিং ফুটবল খেলানোর জন্য খেলোয়াড়দের অমানুষিক লেভেলের ট্রেনিং করাতেন, দৌড়িয়ে দৌড়িয়ে ক্লান্ত করে ফেলতেন। স্লট অবশ্য অমন নন। ওই তুলনায় স্লট অনেক মানবিক কোচ। লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লপের অধীনে প্রথম ট্রেনিং সেশনের পর বমি করে ফেলেছিলেন অ্যান্ডি রবার্টসন, এতটাই ইন্টেন্সিটি ছিল সেসব ট্রেনিংয়ে। দিন শেষে অমন কঠিন ট্রেনিংই লিভারপুলের খেলোয়াড়দের ফিজিক্যালি অনেক স্ট্রং বানিয়েছিল, এনার্জেটিক বানিয়েছিল। কিন্তু স্লটের অধীনে যে জিনিসটা হয়েছে, হুট করে এই ট্রেনিংয়ের ইন্টেন্সিটিটা কমে গিয়েছে। এখন মজার ব্যাপার হলো, লিভারপুলের অধিকাংশ খেলোয়াড়দের বডি এখন ওরকম হাই ইন্টেন্সিটির ট্রেনিং করে করেই অভ্যস্ত, যেটা তারা ইউর্গেন ক্লপের সময় করত। ফলে স্লটের ইন্টেন্সিটি কমানোর কারণে খেলোয়াড়দের শরীর ব্যাপারটা ভালোভাবে খাপ খাওয়াতে পারছে না। গা ছাড়া ট্রেনিংয়ের কারণে ফিটনেস লেভেল হুট করে কমে গিয়েছে, বডি সেভাবে রিয়্যাক্ট করতে পারছে না। ফিটনেস এভাবে ধূপ করে পড়ে যাওয়ার কারণে খেলোয়াড়দের বডিও অনেক বেশি ইনজুরি প্রবণ হয়ে যাচ্ছে, যেটা স্যাডলি দিন শেষে খেলোয়াড়দের জন্যই খারাপ। নিজের কথাই একটু চিন্তা করে দেখেন, আপনি ধরেন বহুদিন খেলেন না, বহুদিন না খেলে একদিন হুট করে খেলতে নামলেন। খেলতে নামার পর আপনার শরীর ব্যথা করবে না? আবার ধরেন আপনি রেগুলারলি জিম করে করে অনেক বেশি অভ্যস্ত, প্রপার জিম করেন, অনেক কষ্ট করেন, খাটনি করেন। প্রপার জিম করার পরে 1 সপ্তাহ আপনি জিমে গেলেন না, তখন কি শরীর একটু ম্যাচ ম্যাচ করে না? তখন হুট করে শরীর কি খাপ খাওয়াইতে পারে? পারে না। কিন্তু এক্ষেত্রে একটা মজার তথ্য শেয়ার করা যেতে পারে। ইয়াপ হেনেকেস ও পেপ গার্দিওলার পর বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে যখন কার্লো অ্যাঞ্চেলত্তি আসলেন, বায়ার্নের তৎকালীন খেলোয়াড় থমাস মুলার, আরিয়ান রবেনরা দেখলেন অ্যাঞ্চেলত্তি হেনকেস বা নিদেন পক্ষে পেপ গার্দিওলার মতো সেরকম ইন্টেন্সিটি দিয়ে ট্রেনিং করানি না। অ্যাঞ্চেলত্তি সবসময় খেলোয়াড়দের স্বাধীনতায় বিশ্বাস করতেন, অত বেশি প্রেশার দিতেন না। ট্রেনিংয়ে অমানুষিক পরিশ্রম করে করে অভ্যস্ত রবেন মুলারদের ব্যাপারটা ভালো লাগেনি। ফলে ড্রেসিং রুমে অ্যাঞ্চেলত্তির বিরুদ্ধে স্পষ্ট এক বিভাজন দেখা দেয়, যে কারণে বেশি দিন বায়ার্নের কোচ থাকা হয়নি অ্যাঞ্চেলত্তির।
এদিকে লাস্ট সিজনে লিভারপুলে না থাকলেও আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টে ছিলেন এবং আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টে যখন ছিলেন তখন টিপিক্যাল জার্মান ফুটবলের হাই ইন্টেন্সিটি ট্রেনিংই তিনি কিন্তু সেখানে করতেন। এখানে এসে ইন্টেন্সিটি কমে যাওয়ার কারণে তার শরীরও একরকম ছেড়ে দিয়েছে জানো। ধরেন ট্রেনিংয়ে তার বেশি স্প্রিন্ট দেওয়ার কথা, কিন্তু এখন অত বেশি স্প্রিন্ট দেন না। এখন পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে হাই প্রেস করে খেলতে গেলে তো অমন ফিটনেস লাগবেই। মাঝের কয়েক মাস লো ইন্টেন্সিটি ট্রেনিং করে করে যে ফিটনেসটা একিতিকেদের তেমন নেই এখন। পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের হাই প্রেশার সিচুয়েশনে মাত্র 27 মিনিটের মধ্যেই অন্তত 10 বার স্প্রিন্ট নিতে হয়েছে একিতিকে। এত অল্প সময়ের মধ্যে এত বেশিবার হাই ইন্টেন্সিটি স্প্রিন্ট নেওয়ার অভ্যাস হয়তো একিতিকের ছিল না গত কয়েক মাসে। অল্প সময়ের ব্যবধানে এত বেশি প্রেশার হয়তো নিতে পারেনি তার পায়ের গোড়ালি। ফ্র্যাঙ্কফুর্টে থাকতেও ম্যাচ প্রতি অন্তত 30টার বেশি স্প্রিন্ট নিতেন এই হুগো একিতিকে। সেসব স্প্রিন্টের স্পিডও ছিল অনেক বেশি, অ্যাক্সেলারেশন ছিল অনেক বেশি, তার শরীরও তখন সেটাতেই অভ্যস্ত ছিল। লিভারপুলে এসে হুট করে সেই পরিমাণটা কমে গিয়েছে। এখন নাকি প্রতি ম্যাচে স্প্রিন্ট নেন এর অর্ধেক, 30টার অর্ধেক। স্প্রিন্টের বেগও হয় তুলনামূলকভাবে কম। এখন পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে তো এত কম স্প্রিন্ট দিয়ে কাজ হবে না, আরও হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে হবে। সেটা বুঝতে পেরেই স্লটই হয়তো একিদিকে আরও বেশি স্প্রিন্ট নেওয়ার জন্য বলেছিলেন। এত কম সময় এত বেশি স্প্রিন্টের চাপ, যে কারণে একিদিকের গোড়ালি সহ্য করতে পারেনি বলেই আমার কাছে মনে হয়, যে কারণে এই অ্যাকিলিস টেন্ডনের ইনজুরিটা হয়েছে এবং তার টেন্ডনটা ছেড়ে গিয়েছে। শুধু একিদিকেই নয়, এই মৌসুমে এই কারণেই লিভারপুলের অনেক খেলোয়াড় চোটে পড়েছেন বিভিন্ন মেয়াদে। এই নিয়ে এই মৌসুমে 27 বার চোটে পড়ার কারণে প্লেয়ার সাবস্টিটিউট করতে হচ্ছে লিভারপুলকে। বলা বাহুল্য, ইন্টেন্সিটির হেরফের হওয়ার কারণে সবারই এই সমস্যা হচ্ছে। পিএসজির সাবেক ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বেও একিদিকের মতোই অ্যাকিলিস টেন্ডনের ইনজুরিতে পড়ে 400রও বেশি দিন মাঠের বাইরে থেকেছিলেন। ফেরার পরেও সেই ওয়ার্ল্ড ক্লাস লেভেলে খেলতে পারেননি আর। একই কথা বলা যায় ক্রিস্টাল প্যালেসের ফরাসি মিডফিল্ডার চেক দুকুরের ব্যাপারেও। 2023 সালের দিকে যে দুকুরের প্রতি আগ্রহী ছিল লিভারপুলও, অ্যাকিলিসের চোটে পড়ে এখনও প্যালেসের হয়ে মাঠে নামতে পারেন না নিয়মিত। দিন শেষে হুগো একিতিকেরও যদি ওরকমই কিছু একটা হয়, তাহলে সবচেয়ে বড় দায়ী থাকবেন কোচ আর্নে স্লট। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিভারপুলের ইনজুরি সমস্যা এবং ফিটনেস লেভেল নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।